হ্যালো এভরিওয়ান, পিসিবিবিডি চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম। আজকের প্রজেক্ট আরওজির সেই কাঙ্ক্ষিত বিল্ড ভিডিও এবং আমি অত্যন্ত এক্সাইটেড আজকের এই প্রজেক্ট নিয়ে। এটা অবশ্যই আমার জন্য খুবই এক্সাইটিং একটা প্রজেক্ট এবং সেই সাথে আমার মনে হয় এই প্রজেক্ট নিয়ে অনেকেরই ইন্টারেস্ট অবশ্যই থাকবে। তো আমি বেশি সময় নষ্ট করবো না, কথা বলে আমি প্রথম শুরু করব প্রেপ ওয়ার্কগুলো দিয়ে, যেগুলো দিয়ে শুরু করি। এই প্রজেক্টের জন্য সবচাইতে ভালো হবে আমি মাদারবোর্ড, যে প্রেপ ওয়ার্ক, যেটা মাদারবোর্ড ইনস্টলেশনের কাজ, অর্থাৎ সিপিইউ, মেমোরি, এটা দিয়ে শুরু করা এখানে যৌক্তিক হবে। এই জন্য আমি এটা দিয়ে শুরু করতে যাচ্ছি। এর পরপরই আমি কেসিং এর দিকে যাওয়ার আগে, কারণ হিউজ একটা কেসিং এখানে যেটা দেখা যাচ্ছে, যেন পাশে রেখেছে, এটা একটা হিউজ কেসিং, আর এটা নিয়ে একটা অন্যভাবে কিছুটা অন্যভাবে প্রেপ ওয়ার্ক করাটাই ভালো হবে। তো এই কয়টা করার পরপরই আমি চলে যাব হচ্ছে পাওয়ার সাপ্লাই এর যে কেবলিং এর কাজ, সেটা আমি চলে যাব এবং এরপরে কেসিং এর সমস্ত কাজগুলো শুরু হবে। এভাবে করলে আমার মনে হয় এই বিল্ড ভিডিও, এই স্পেসিফিক বিল্ড ভিডিওটি দেখতে সুন্দর লাগবে এবং এই স্পেসিফিক বিল্ড করার জন্য এটাই সর্বোচ্চ যুক্তি। তো যেটা বলেছিলাম, মাদারবোর্ডের সেটআপের কাজ নিয়েই শুরু হবে। তো এ হচ্ছে র্যাম্পেজ 5 এক্সট্রিম। এখন আমি স্লোলি কোনো কাজের মধ্যে যাব না বা আনবক্সিং এর দিকে যাব না, কারণ অলরেডি র্যাম্পেজ 5 এক্সট্রিমের এক্সক্লুসিভ আনবক্সিং দুইভাবে করা হয়ে গেছে আমার চ্যানেলে আছে। কারো যদি দেখতে ইচ্ছা করে যে কি কি দেয়া আছে র্যাম্পেজ 5 এক্সট্রিমের সাথে, সে আমার ওই সব ভিডিওগুলো যেখানে আমি অলরেডি, অর্থাৎ আমার চ্যানেলে আমি অলরেডি এই ভিডিওগুলো প্রচার করেছি। তো আমি এখন আর আনবক্সিং এর দিকে যাব না এবং সাথে সাথে শুরু করে দিতে যাচ্ছি বিল্ডিং এর কাজ। এই হচ্ছে মাদারবোর্ড, ওসি প্যানেল। তো যেটা দিয়ে অবশ্যই শুরু করা উচিত এখন, যেটা আমি আগেও বলেছিলাম যে মাদারবোর্ড নিয়ে। তো এই হচ্ছে মাদারবোর্ড প্রিপারেশনের কাজ, অর্থাৎ ইনস্টলেশনের কাজ। তো প্রথমে আমি 5960X, যেটাতে এক্সট্রিম প্রসেসর, 8 কোর এবং 16 থ্রেড, 20 মেগাবাইট ক্যাশ, 40 লেন PCI এক্সপ্রেস। তো এ হচ্ছে স্টিকারটা। প্রসেসর আসলে আনবক্সিং করার কোনো বিষয় নেই। তারপর এটা এক্সট্রিম প্রসেসর দেখে আমি আলাদাভাবে একটু দেখিয়ে দিচ্ছি। আমি সবগুলোই আসলে দেখিয়ে দিই। এখন যেটা হবে, এটাকে ইনস্টল করব আমি র্যাম্পেজ 5 এক্সট্রিমে। আমি তেমনটা ধরছি না, আমি শুধুমাত্র আমার ভিডিও যারা দেখে তারা সবাই জানে আমি হিট স্প্রেডারের উপরে যাতে ময়লা না পড়ে যায়, এই জন্য আমি কখনোই তেমনটা ধরাধরি করি না। যত সম্ভব হিট স্প্রেডার থেকে হাত যেন না পড়ে, এরকমভাবে কাজ করা উচিত। তো X99 এর ক্ষেত্রে একটা সাইড লক করা থাকে, যেটা হচ্ছে এই সাইডটা। এটা আমি এর আগেও বলেছি আমার X99 প্রজেক্টে। তো যেটা করতে হবে, এর অপর সাইড যেটা, এই লিভারটা, অর্থাৎ সিপি লিভারটা খুলে ফেলতে হবে এবং তারপরে এটা আনলক হয়ে যাবে, এটা খোলা যাবে। এখন মেথড একটাই, এখানে একটা অ্যারো চিহ্ন দেখা যাচ্ছে, ঠিক এইখানে অ্যারো চিহ্নটা দেখা যাচ্ছে, আর সিপিইউতে গোল্ডেন কালারে দেয়া এখানে অ্যারো চিহ্নটা দেখা যাচ্ছে। এখন যেটা একমাত্র কাজ, যত সম্ভব কম টাচের মধ্যে এটাকে বসিয়ে দিতে হবে অ্যারোর সাথে অ্যারোতে। আমি যেটা করি সবসময়, এক সাইডে একটু আমি হালকা করে বসিয়ে নিই, আরেকটা সাইডে আমি হালকা করে ছেড়ে দিই। এটা হচ্ছে সিপিইউ ইনস্টলেশনের একমাত্র পন্থা এবং সবচেয়ে সেফেস্ট পন্থা। তো ভুল করার কোনো উপায় নেই, কেননা অ্যারো বসবে, অন্য জায়গায় বসবে না। তবে ভুল করাটা ঠিক হবে না একবারেই। এটা আমি মনে করি এটা ওয়ান শট, কেননা আমি অনেকবার এই কথাগুলো বলেছি, তারপর আমি বারবার বলে দিই যে যারা নতুন হয়তো ভিউয়ার্স আছে, যারা এই ভিডিওর থেকে শুরু করছে, তাদের জন্যই বলে দিচ্ছি যে নিচে যে দেখা গেল পিনগুলো,
এটা ড্যামেজ হওয়াটা সবচেয়ে সহজ এবং এটা ড্যামেজ হলে ওয়ারেন্টি পাওয়া যায় না। তো এখন যেটা আমি করব, উইগল করে দেখা যাচ্ছে এটা নড়ছে না, আজ বন্ধ করে দেয়া। ঠিক আগের পন্থাই হবে, আগে একটা সাইড বন্ধ করে নিতে হবে, অর্থাৎ এই সাইডটা যেটা লক করবে এবং আরেকটা সাইড তারপরে বসিয়ে দিতে হবে, তখনই জিনিসটা আনলক হয়ে যাবে। এই হচ্ছে একমাত্র পন্থা X99 এর সিপিইউ ইনস্টল করার। তো মোটামুটিভাবে সিপিইউ ইনস্টলেশনের কাজ এখানেই শেষ। এই হচ্ছে মাদারবোর্ড প্রিপারেশনের কাজ। এটা ব্যাকগ্রাউন্ডে বাকিটা করেছে আমি শুধুমাত্র সময় বাঁচানোর জন্য। তো এভাবে প্রথম দুটা যে দেখালাম ঠিক সেম প্রসেসেই এই সেকেন্ড যে ডিমটা সেটাও ইনস্টল করেছি। তো এভাবে মোটামুটিভাবে রেড ডিম গুলাতে আমি র্যাম্পেজ 5 এক্সট্রিমের ক্ষেত্রে রেড ডিম গুলাতে আমি মেমোরি ইনস্টলেশন করলাম এবং মেমোরি ইনস্টলেশন এবং মাদারবোর্ড প্রিপারেশনের কাজ এর মাধ্যমে মোটামুটিভাবে শেষ হয়ে গেল। এখন শুরু করছি পিএসইউ ইনস্টলেশনের কাজ, অর্থাৎ ইনস্টলেশন বলতে পিএসইউর যে কেবলিং, সেই কেবলিং এর কাজ শুরু করছি। তো এটা অনেকেই দেখতে চায়, তো আমি সেজন্য খুব সামনে থেকে দেখাচ্ছি। প্রথমে আমি 24 পিন কানেকশন যেটা সেটা লাগাচ্ছি। এটা 24 পিনটা হচ্ছে নিচের দিকে, এটা গাইডের মধ্যে খুব সহজেই লেখা আছে, সুতরাং মুখস্থ বিদ্যা না, গাইড থেকে দেখে এটা খুব সহজে করা যাবে। এছাড়া এখানে তো লেখা আছেই। তো 24 পিন কানেকশনটা হয়ে গেল। আর এখানে রেড ব্ল্যাক থিম দিয়ে যখন করা হচ্ছে এই পিসি, সেই জন্য আমি অলরেডি যেটা আমি দেখিয়েছিলাম কম্পোনেন্ট রিভিলের সময়, যে রেড এক্সটেনশন পোর্টটাকে ইউজ করা হবে এই বিল্ডের জন্য। তো আমি এখনই সাথে সাথে লাগিয়ে দিচ্ছি রেড এক্সটেনশন পোর্টটাকে। ক্যামেরা থেকে বের হয়ে যাচ্ছে কারণ অনেক জুম করা, ফোকাসটা ধরে রাখা খুব কঠিন। তো এই হচ্ছে 24 পিনটা একবারে আমি কানেক্ট করে দিলাম। এরপরে একটা একটা করে যেটাই সামনে পড়বে সেটাই আমি করছি। যেমন প্রথমে করছি হচ্ছে মোলেক্স কানেকশন গুলা, হয়তো মোলেক্স অনেকগুলো আসবে, হয়তো না, অবশ্যই আসতে পারে। তো মোলেক্সটা যাবে হচ্ছে ফেরিফেরালে। এখন আমি একটা জায়গা থেকে শুরু করলাম, পরে তো চেঞ্জ করাই যাবে, কিন্তু আপাতত আমি একটা জায়গা থেকে শুরু করলাম। এখন হচ্ছে আমি দিচ্ছি সেট, আমি সবগুলো আপাতত একটা করে দিচ্ছি, পরে যখন আরো যদি লাগে তখন আমি আবারও দিতে পারবো, কোনো সমস্যা না। তো এটা হচ্ছে অক্সিলারি সিপিইউ অক্সিলারি কানেকশন, অক্সিলারি পোর্ট। সরি, ফোকাস আউট অফ ফোকাস হয়ে যাচ্ছে। এই হচ্ছে সিপিইউ অক্সিলারি পোর্ট, এই পোর্টগুলা 8 পিনের। তো এখন আমি সেটাও দিয়ে দিচ্ছি। এখানে পিসিআই এক্সপ্রেস এবং সিপিইউ দুটো একই জায়গায়, এখানে সবগুলো পোর্ট কিন্তু দেখা যাচ্ছে। এখানে যে কোনো এক জায়গায় দিলেই হবে। আমি এক জায়গা থেকে শুরু করি, যেমন আমি এখানেই দিই, পরে অনেক কিছু চেঞ্জ করা যাবে, কিন্তু চেঞ্জ না করতে হলে তো ভালোই। এখন আমি এখানে তো সবাই জানে যে এটা 980 SLI হচ্ছে, এই জন্য রেড কেবল গুলো আমি ব্যবহার করছি অ্যাকসেন্টকে আনার জন্য। তো আমি এর আগেও বলেছি যে সলিড জায়গাটা যেটা ডিটাচ জায়গা না এরকম, অর্থাৎ দুইটা ভাগ হয়ে যাওয়া, অর্থাৎ 6 পিন আর 2 পিন, এই 6 পিন 2 পিন কানেকশনটা যাবে হচ্ছে গ্রাফিক্স কার্ডে, আর এই পিনটা যাবে হচ্ছে, অর্থাৎ যেটা সলিড, কোনো ডিটাচ হচ্ছে না। সরি, ভীষণভাবে সরি, আমার বারবার আউট অফ ফোকাস হয়ে যাচ্ছে, হয়তো তাড়াহুড়াও করছি বলে হতে পারে। তো এই পোর্টটা, সলিড পোর্টটা যাবে হচ্ছে পিএসইউ তে। তো তাই আমি দিয়ে দিলাম। এইভাবে আমি 4টা কানেকশন দিয়ে দিব, কারণ আমার এখানে 4টাই লাগবে। সবগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। এই পোর্টগুলো সবই একই, এগুলো সবই গ্রাফিক্স কার্ডের জন্য, পিসিআই এক্সপ্রেস যেটা। এখানে আর
নতুন করে দেখানোর কোনো জিনিস নেই, আমি সবগুলো দিয়ে দিচ্ছি। আমি নিচে নিচে জাস্ট একটা পোর্টে আমি এখন দিয়ে দিলাম। তো এই মোটামুটি ভাবে পিএসইউ কেবলিং এর কাজ শেষ হয়ে গেল। এখন যেটা করলাম, ভেতর থেকে পিএসইউটা নিয়ে এসে জাস্ট এখানে আমি বসিয়ে দিব। 900D তেমন কোনো হ্যাসল নেই, এটা জাস্ট হচ্ছে এরকম ভাবে ভার্টিক্যালি বসে, তো এটা কোনো প্রবলেম না। তো ভিতর থেকে আমি সমস্ত তারগুলো ভিতরে আছে, যেটা আমি পরে দেখাবো। আর জাস্ট আমি এটাকে স্ক্রু করে দিব, আর কোনো কাজ নেই। তো আমি ভেবেছিলাম 4টা লাগবে, কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি এখানে একটা স্ক্রু ভিজিবল না, তার মানে 3টা স্ক্রুই এখানে লাগানোর সিস্টেম। আর এটা মোর দেন এনাফ, কারণ অলরেডি সিকিউ হয়ে গেছে। সিকিউ হলে আর কোনো কিছু নিয়ে কোনো চিন্তা নেই। তো এই মোটামুটি ভাবে পিএসইউ ইনস্টলেশনের কাজ এখানেই শেষ। তো মাদারবোর্ড এখন ঠিক মতো বসে যাওয়ার পরে যেটা হচ্ছে যে আমি এখন স্ক্রু করে দিব সিকিউর করে দেওয়ার জন্য। মাদারবোর্ডে স্ক্রু করার কাজ শেষ। তো এই কাজটাকে আমি ব্যাকগ্রাউন্ডে করেছি, কারণ সময় বাঁচানোর জন্য, স্বাভাবিকভাবে, যেটা আমি বলেছিলাম। তো তারপর আমি বলে দিচ্ছি, স্ক্রু করার কাজ যদি ঠিক মতো শিখতেই হয়, আমি এর আগে যে বিলগুলো করেছি ওখানে আমি স্ক্রু করার মোটামুটি ডিটেলস দেখেছি সবগুলা। তো সেগুলো দেখলেও হেল্প হবে, এবং বাকি যে কাজগুলো নতুন সেগুলো এই ভিডিও থেকে দেখে করলে এটা আরো ভালো হবে এবং ভালোভাবে শিখতে পারবে সবাই। তো এই হচ্ছে মোটামুটিভাবে স্ক্রু করা শেষ, মাদারবোর্ড সিকিউর করা শেষ। আর মজার বিষয় হচ্ছে 900D তে এত বড় একটা মাদারবোর্ড, র্যাম্পেজ 5 এক্সট্রিম তো EATX এক্সটেন্ডেড ATX, তারপরও 900D এতই বড় কেস যে এরকম বড় একটা মাদারবোর্ডও অত্যন্ত ছোট লাগছে। অর্থাৎ কি করা যাবে স্পেস নিয়ে 900D এর জন্য, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। এখন হচ্ছে কুলার ইনস্টলেশনের কাজ। তো কি কি জিনিস লাগছে কুলার ইনস্টলেশন করতে সেটা আগে সর্টিং করলাম, এখন আমার দেখাতে সুবিধা হবে। তো সবচেয়ে প্রথম যে জিনিসটা থেকে শুরু করা যায় সেটা হচ্ছে থাম্ব স্ক্রুজ। এটা লাগবে 4টা, এটা আছেই 4টা। এরপরে স্ট্যান্ড অফ। স্ট্যান্ড অফের ব্যাপারটা আমি একটু বলছি। 2011 যেটা, অর্থাৎ আমাদের সকেট তো X99, সুতরাং অর্থাৎ X99 চিপসেট, আর সকেট হচ্ছে আমাদের 2011। তো X99 এর জন্য কোনো ব্যাক প্লেটের দরকার নেই। এই কারণে অলরেডি X99 মাদারবোর্ড গুলোতে ব্যাক প্লেট প্রোভাইড করাই থাকে। তো একমাত্র আপনাদের লাগবে এই থাম্ব স্ক্রু গুলো, তো স্ট্যান্ড অফ গুলো। তো একদিকে ছোট একদিকে লম্বা, এটাই হচ্ছে 2011 এর কর্সায়ারের জন্য 2011 এর যে স্ট্যান্ড অফ। তো এরকম স্ট্যান্ড অফ লাগবে মোট 4টা, এবং প্রোভাইড করাও থাকবে 4টা। তো এরপরে যেটা লাগবে যে ব্র্যাকেট, এটাও একটাই থাকবে, যেটা পাম্পের সাথে লাগানো হবে। যখন আমি লাগাবো তখন দেখাবো, এখন সর্টিং করেছি সেগুলোই দেখাচ্ছে কি কি সর্টিং করা আছে। আর এই স্ক্রুগুলা, ছোট যে স্ক্রুগুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে রেডিয়েটর। এই রেডিয়েটরটাকে কেসিং এর সাথে ফিট করানোর জন্য, অর্থাৎ মাউন্ট করানোর জন্য। আর এর মধ্যে আসলে যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ওয়াশার। আমি আগের থেকেই ওয়াশার লাগিয়ে রেখেছি যাতে কাজ করার সময় সুবিধা হয়। ঠিক এইভাবে ওয়াশারগুলো দিয়ে কেসিং এর সাথে লেগে যাবে, ঠিক এইভাবে। তো আর আরেকটা জিনিস লাগবে, যেটা হচ্ছে লম্বা স্ক্রু। লম্বা স্ক্রুগুলো লাগবে হচ্ছে ফ্যান মাউন্ট করার জন্য রেডিয়েটরের সাথে, যেটা আমি অলরেডি 4টা লাগিয়ে দিয়েছি। আমি একটু পরেই দেখাচ্ছি ফ্যান স্ক্রু করা, কারণ এটা নতুন কুলারের জন্য ফ্যান ইনস্টলেশনটা আমি দেখাতে যাচ্ছি ক্যামেরার সামনে। তো এই লম্বা স্ক্রুগুলো দিয়ে এই দুটো ফ্যান, এই দুটো হচ্ছে 140mm ফ্যান, খুবই বড়, এই জন্য 8টা স্ক্রু দেওয়াই ভালো হবে। তো দুটা যদি দেওয়া হয় তাও কোনো কিন্তু অসুবিধা নেই, কিন্তু 4টা যখন প্রোভাইড করা আছে আর আমার 2টাই ফ্যান আছে, তখন আমার কোনো অসুবিধা নেই দিতে। তো আমি যেটা করতে পারছি যে আমি 8টা ফ্যানই লাগিয়ে দিতে পারছি। তো মোটামুটি ভাবে এই লাগবে কুলার ইনস্টলেশনের জন্য। আর আরেকটা জিনিস আমি আগের থেকেই বলে দিই, তাহলে কাজের সময় কাজ করতে সুবিধা হবে, পরে তো আমি আবারও বলবো।
এইবার এই কুলারের সাথে পাম্পের সাথে যেই কানেকশন গুলো দেওয়া হয়েছে, আর এবার মোটামুটি ভাবে সমস্ত কানেকশনই পাম্পের সাথে। তো আমি একটু জুম করে দেখাই সবাইকে, এটা খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো জানলেই আর কোনো কিছুই লাগবে না মোটামুটি কুলার ইনস্টলেশন করার জন্য, বাকিগুলো খুবই সহজ। সেইটা কানেকশন যেটা পাম্প থেকে কিন্তু এসেছে একদম সরাসরি, যেটা দেখা যাচ্ছে আমি পাম্প থেকেই টানছি, তারগুলো আলাদাভাবে লাগানোর কোনো কিন্তু তার নেই, সবগুলো পাম্প থেকে এসেছে। এটা হচ্ছে সেইটা কানেকশন যেটা পাম্পকে পাওয়ার আপ করবে। এবার পাম্পকে এই মডেল থেকে, এই নতুন যে মডেলগুলো বের হয়েছে কর্সেয়ারের, এই মডেলগুলো পাওয়ার আপ করবে সেইটা কেবলের মাধ্যমে। আগে ছিল 3 পিন কানেকশন যেটা পাম্পকে পাওয়ার আপ করতো, এখন হচ্ছে সেইটা কানেকশন, যেটা এসেছে পাম্প থেকে এবং এটা পাম্পকে পাওয়ার আপ করবে। এবং আরেকটা জিনিস যেটা এবার প্রোভাইড করা একদম পাম্পের সাথে, যেটা আগে ওয়াই কেবলের মাধ্যমে দেওয়া হতো, যেটা লাগিয়ে নিতে হতো, এবার সরাসরি পাম্প থেকে দেওয়া, সেটা হচ্ছে এই যে দুটা ফ্যান এখানে যে দেখা যাচ্ছে, এই দুইটা ফ্যানের কানেকশন দিতে হবে পাম্পের এই দুইটা কানেকশনের সাথে। এখানে দেখা যাচ্ছে 4 পিন কানেকশন, আর এই দুইটা ফ্যানের সাথে 4 পিন কানেকশন দেয়া আছে, এই দুইটা লেগে যাবে এই কানেকশনের সাথে। এবং ওয়াই কেবলের মতনই যেমন দুইটা ফ্যান থেকে একটা ফ্যানে কনভার্ট করতো, এখানেও তাই আছে। দুটা ফ্যান এখানে লাগানোর পরে তারপরে এই 3 পিন ফ্যানটা এটা যাবে হচ্ছে সিপিইউ ফ্যান হেডারে, নট সিপিইউ অপশনাল, সিপিইউ ফ্যান হেডারে যাবে এই 3 পিন কানেকশন। এভাবে ফ্যানগুলো পাওয়ার আপ হবে। তো এই মোটামুটি ভাবে পাম্পের সাথে কানেকশন, অর্থাৎ এই দুটা ফ্যানকে কানেকশন দিতে হবে পাম্পের সাথে বের হওয়া এই দুইটা কানেকশনের সাথে, আর সেটা দিতে হবে সেটা পোর্টে চলে যাবে যেটা পাম্পকে পাওয়ার আপ করবে। এবং এই 3 পিন ফ্যান কন্ট্রোল করার জন্য, যাতে মাদারবোর্ডে পিডব্লিউএম কন্ট্রোল হয়, এর জন্য মাদারবোর্ডের সিপিইউ ফ্যান হেডারে এই 3 পিন চলে যাবে। এতে দুটা ফ্যানই কন্ট্রোল হবে মাদারবোর্ডের পিডব্লিউএম এর মাধ্যমে। তো এই মোটামুটি ভাবে এবারকার পাম্প থেকে আসা কানেকশন। যখন আমি কানেকশনগুলো দিব তখন আমার কাছে আরো সহজ হবে বাকি কাজগুলো, এবং আপনাদেরও বুঝতে সহজ হবে, যেন আমি আগের থেকে একটু বলে দিলাম। তো এই মোটামুটি আপনাদের লাগবে পাম্প ইনস্টল, কুলার ইনস্টলেশন করার জন্য। তো এখন যেটা আমি করব সেটা হচ্ছে ফ্যান মাউন্ট করব। এই হচ্ছে লম্বা স্ক্রু, যেটা আমি বাকিগুলোকে অলরেডি ভিতরে দিয়ে দিয়েছি, এখন এটাকেও দিয়ে দিব। এটা আমার মনে হয় না এমন কোনো জিনিস যেটা সবাইকে একদম প্রথম থেকে দেখতে হবে, জন্য আমি সময় বাঁচানোর জন্য আগে থেকে দিয়ে দিয়েছি। আমি জাস্ট এখন অলরেডি অ্যালাইন করা আমার হয়ে গেছে, আমি জাস্ট এখন এগুলোকে স্ক্রু করব। একটা কাজ বাকি আছে, সেটাও আমি ক্যামেরার সামনে দেখিয়ে দিচ্ছি। পাম্পের এই ব্র্যাকেটটাকে লাগিয়ে দিতে হবে, আর কিছুই না, খুবই সিম্পল। এভাবে করে জাস্ট, তার আগে আরেকটা কাজ যেটা আমি করে নিই, এখানে একটা স্টিকার আছে যেটা দেখা যাচ্ছে, স্টিকারটা অবশ্যই তুলতে হবে। এখানে স্টিকার রাখার, কম্পিউটার কোনো জিনিসের সাথেই স্টিকার রাখার কোনো কারণ নেই। তো এই হচ্ছে মোটামুটি ভাবে পাম্পটা। জাস্ট আমি ব্র্যাকেটটাকে পরিয়ে দিচ্ছি, এইটাই একমাত্র কাজ। এভাবে ব্র্যাকেটটাকে পরিয়ে দিতে হবে। সাইড থেকে করছি দেখে কিছুটা সময় লাগছে, কিন্তু ক্যামেরায় দেখানোটা জরুরি। তো এইভাবে ব্র্যাকেট পরানোর কাজও শেষ। ঠিক এটি হচ্ছে ব্র্যাকেট। তো এখন মোটামুটি ভাবে বলা যায় এটা খোলার দরকার নেই, তো আমি দেখানোর জন্য খুললাম, কারণ এখানে অলরেডি খুব হাই কোয়ালিটি থার্মাল পেস্ট প্রোভাইড করা আছে, এটা যাতে উঠে না যায় থার্মাল পেস্টটা, বা কোনোভাবে ড্যামেজ না হয়। সিপিইউ কুলিং এর পারফরমেন্সের জন্য খুবই জরুরি। তো এই কারণে আমি এটাকে পরাই রাখবো যতক্ষণ পর্যন্ত মাদারবোর্ডে ইনস্টল না হবে ততক্ষণ পর্যন্ত। তো এই হচ্ছে মোটামুটি ভাবে কুলারের যে প্রিপারেশনের কাজ পুরোপুরি ভাবে শেষ। এখন হচ্ছে যে কাজটা করব সেটা হচ্ছে স্ট্যান্ড অফ লাগানোর যে কাজটা। এটা হচ্ছে স্ট্যান্ড অফ, যেটা আমি আগেও দেখিয়েছি, আবারও দেখাচ্ছি। এটা হচ্ছে স্ট্যান্ড অফ। এটার যে ছোট দিকটা সেটা যাবে হচ্ছে এই হুকগুলাতে। অলরেডি ব্যাক প্লেট বসানো আছে দেখে হুকগুলো অলরেডি এখানে প্রোভাইড করা আছে। তো আমি জাস্ট এটাকে থাম দিয়ে লাগিয়ে দেব। খুবই সহজ, কেননা ব্যাক প্লেটের কাজ নেই। ব্যাক প্লেট হলে এমন হতো না যে খুব কঠিন ছিল, ব্যাক প্লেট পিছে থেকে খালি ধরতে হতো এই আর কি, কিন্তু এখানে সেই কষ্ট করতে হচ্ছে না। এই ক্ষেত্রে আমি বলবো যে খুবই সহজ একটা মাদারবোর্ড, X99 মাদারবোর্ড গুলা খুবই সহজ।
আমি প্রথমে হালকা করে লাগিয়ে নিচ্ছি, এরপরে আমি কিছুটা টাইট দিয়ে দিব, কিছুটা বলতে পুরোপুরি টাইট দিয়ে দিব, যত দূর পর্যন্ত যায়। এখানে কোনোভাবে রেঞ্জ ইউজ করা যাবে না, একমাত্র আঙ্গুলের কাজ। তো এই মোটামুটি ভাবে স্ট্যান্ড অফ ইনস্টল করার কাজটা শেষ হয়ে গেল। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে রেডিয়েটর মাউন্ট করা। এর আগে আমি যতবার করেছি একটা কাজ আমি আগে করেছি, সেটা হচ্ছে আগে পাম্প বসিয়ে দিয়েছি, তারপরে রেডিয়েটর বসিয়েছি। কিন্তু 900D হচ্ছে একটা ম্যাসিভ কেস। আগে এই কারণে করেছিলাম যে আগে পাম্প বসিয়েছি তারপর রেডিয়েটর বসিয়েছি, এই কারণেই যে পাম্পটা অনেক ভারী এবং মাদারবোর্ডে কোনো একটা কম্পোনেন্টের উপরে পড়ে ভেঙে যেতে পারে, আর আশেপাশে রাখার কোনো জায়গা নেই। কিন্তু এই কেস 900D এর জন্য না। সো আমি রাখার জায়গার কোনো অভাব নেই, আরো 4-5টা চাইলে এসেও রাখা যাবে, 4-5টা পাম্পও যদি লাগে রাখা যাবে, 4-5টা যদি লাগবে না তারপরেও রাখা যাবে, এরকম জায়গা মোটামুটি আছে। তো আমি যেটা করছি যে ফ্যানের যে তারগুলো সেগুলো আমি পিছিয়ে দিয়ে আমি জাস্ট রেডিয়েটরটাকে এখানে অ্যালাইন করব। আমি স্ক্রুড্রাইভারটা নিতে মনে নেই, আমার স্ক্রুড্রাইভারটা নিয়ে নিলাম এবং জাস্ট অ্যালাইন করা, আর কিছু না। তো তার মধ্যে প্রসেস হচ্ছে যে মাদারবোর্ডের দিকে নজর রাখা। এই জন্য আমি একটু মাদারবোর্ডের দিকে আবারও দেখে নিই, সামনে চলে যাচ্ছিল। পুরো প্রসেসটাই হচ্ছে আমি স্ক্রুগুলোকে আমার কাছে নিয়ে নিচ্ছি, এই জন্য অনেক সময় একটু হয়তো দেরি হচ্ছে। একবার অ্যালাইন করে নিলে আর কোনো ঝামেলা নেই। অলরেডি ওয়াশারগুলো স্ক্রুর সাথে আমি পরিয়ে দিয়েছি, এই জন্য আমার কোনো চিন্তা নেই। তো আপনারা অবশ্যই এই কাজগুলো আগে করে নেবেন। তো আমি মোটামুটি ভাবে, আমি জানি না আমার মাথার জন্য কি ঢেকে যাচ্ছে নাকি, আমি আবার এগুলো দেখতে হচ্ছে। তো আমি স্ক্রুটাকে অ্যালাইন করছি এবং হয়ে গেছে অলরেডি। আমি জাস্ট এখন একটা স্ক্রু বা দুইটা স্ক্রু যদি দুই দিকে করে নেই তাহলে সিকিউর হয়ে যাবে রেডিয়েটর। অলরেডি স্ক্রু হোলগুলোকে দেখতে পাচ্ছি, এই জন্য আমি এখনই করে নিব আগে। তো এর মাধ্যমেই রেডিয়েটর বসানোর কাজ কমপ্লিট হয়ে গেল। এখানে চারদিকে স্ক্রু দিয়েছে, এটাই মোর দেন ইনাফ, আর বেশ ভালোভাবে টাইট দিয়ে দিয়েছি। তো এই মোটামুটি ভাবে রেডিয়েটর বসানোর কাজ শেষ, এখন পাম্পের কাজ শুরু হবে। এখন একদম সিম্পল কাজ, যেটা হচ্ছে পাম্প সিপিইউর সাথে ইনস্টল করা। যেটা আমি করব আর যেটাই করার নিয়ম, সেটা হচ্ছে কর্সেয়ার লোগোটা এরকম সোজা থাকবে। আপনারা উল্টা দেখতে পাচ্ছেন, এটা কারণ ক্যামেরা উল্টা দিকে দেয়া, যাতে আপনারা দেখতে সুবিধা হয়। কিন্তু যখন পিসি সোজা হবে তখন এই জিনিসটা একদম সোজা লাগবে। তো ঠিক এইভাবে আমি বসিয়ে দিব। এই জন্য আমি এখন যে প্রোটেক্টরটা ছিল, যেটা অলরেডি প্রোটেক্ট করছিল এই থার্মাল পেস্টকে, সেটা আমি খুলে নিলাম, কারণ আর দরকার নেই। এখন আমি লাগিয়ে দিব। ব্র্যাকেট লাগানোই আছে, এটা আগেই দেখানো হয়েছে সবাইকে। তো সিম্পলি আমি এটাকে এখানে বসিয়ে দিব। 4টা যে স্ট্যান্ড অফ আছে, স্ট্যান্ড অফ দিয়ে আমি সিম্পলি বসিয়ে দিব সিপিইউর উপরে। এই মোটামুটি ভাবে সিপিইউর উপরে বসানো শেষ। এখন আমি জাস্ট একটু ঠিক মতো অ্যালাইন হয়েছে নাকি সেটাই আমি চেক করছি। ধরেই থাকতে হবে, মনে রাখতে হবে, কারণ অলরেডি কিন্তু কানেক্ট হয়ে গেছে সিপিইউর সাথে থার্মাল পেস্টের। তো এই কারণে উঠানোর কিন্তু আর কোনো উপায় নেই, জন্য একবারই করা উচিত। এটা ওয়ান শট টাইপেরই একটা কাজ। তো এখন যখন কাজ শেষ, এখন একমাত্র উপায় হচ্ছে একমাত্র কাজ হচ্ছে এই থাম্ব স্ক্রুগুলোকে লাগিয়ে দেওয়া। আগের বার আমি বলেছিলাম ক্রস প্যাটার্ন, অর্থাৎ এখানে একটা লাগাবো, তারপরে এখানে একটা এই কোণায় দিব, তারপরে আবার এই কোণায় দিব, তারপরে এই কোণায় দিব, এইভাবে 4টা কোণায় দিব। এইভাবে সিপিইউ ইনস্টল করতে হয়, সেটা এখন এয়ার কুল হোক আর ওয়াটার কুল হোক,
ওয়াটার ব্লক হোক আর হিটসিঙ্ক হোক, যাই হোক না কেন, এইভাবে ইনস্টলেশন করার নিয়ম। অন্য মেথডে করলে যে ভুল হবে তা না, কিন্তু পারফরমেন্সে অনেক সময় ঘাটতি হতেও পারে। আমি জন্য সবাইকে বলে দিচ্ছি যে দরকার কি এত দাম দিয়ে এত জিনিস কেনা, জন্য সঠিকভাবেই করা উচিত। এই জায়গাটা একটু ট্রিকি, কারণ এখানে মেমোরি আছে। আমি জাস্ট এক আঙ্গুলে কিন্তু আমি পাম্পটাকে ধরে রেখেছি, যদি অনেকখানি টাইট হয়ে গেছে তারপর আমি খুলবো না, আস্তে আস্তে করব। এখন আমি যেটা করব, একটা একটা করে টাইট দিব। এটাও ক্রস প্যাটার্নে, প্রথমে একটা এই কোনায়, যে কোনায় দিচ্ছি সবাই দেখতে পাচ্ছে স্ক্রুড্রাইভার, এবং তারপরে এই কোনায়, অর্থাৎ ক্রস প্যাটার্ন। আমি এখন হালকা টাইট দিচ্ছি, আমি আবার বেশি টাইটও দিব। এবার আবার ক্রস প্যাটার্ন অনুযায়ী এই সাইডের কোনাটা দিয়ে দিচ্ছি, যেটা হয়তো ঢেকে গেছে, হয়তো না ঢেকে গেছে, আমি দেখতে পাচ্ছি, তো সবাই বুঝবে আসলে। তো আরেকটা হচ্ছে এই কর্নারে। তো এখন আর ধরে থাকার দরকার নেই, তারপর আমি ধরে আছি, তো এখন না ধরে থাকলেও চলবে, তবে আমি রিকমেন্ড করব সবাইকে তারপর ধরে থাকার ব্যাপারে। তো যাই হোক, এখন আমি আবারও টাইট দিব, টাইটটাও আমার হবে হচ্ছে ক্রস প্যাটার্নে। একটা কথা মনে রাখতে হবে, এমন হ্যাচকা টান দেওয়ার কোনো প্রয়োজন নেই যার দ্বারা প্যাচ কেটে যাবে। আর যদি প্যাচ কেটে যায়, এই জিনিস আপনি আর পাচ্ছেন না। এই থাম স্ক্রু, এই যে স্ট্যান্ড অফ বা যাই হোক না কেন, এই জিনিস কিন্তু আপনারা কোনোভাবে পাচ্ছেন না। এই কুলার ফেলে দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। তো এটা কোনোদিনও কাম্য নয়, এত দামি জিনিস ফেলে দেওয়া। তো মোটামুটি ভাবে সিপিইউ কুলার ইনস্টলেশনের কাজ 100% শেষ। কেবলিং এর সময়ের পরে কেবলিং গুলো দেখানো হবে। তো ওনারের একটা দাবি হচ্ছে, সে ওসি প্যানেলটাকে সামনে চাচ্ছে কেসিং এর। তো এখন যেটা করতে হবে, ওসি প্যানেলের কাজ করা ছাড়া কোনো উপায় নেই, কারণ ওনারের যা দাবি হবে সেটা সামনে মাথা নত করতে হবে। যোগ করলাম, যাই হোক, এটা অবশ্যই এটা দেওয়া উচিত। একটা অত্যন্ত ইউজফুল জিনিস, যেটা হার্ডওয়্যার বেসড ওসি করা যায়, প্লাস হচ্ছে দেখতেও কুল লুকিং একটা জিনিস, যেটা সামনের দিকে থাকলে খুবই সুন্দর লাগবে। তো প্রথমে যেটা করেছি, 5.25 ইঞ্চ বের সাথে এটাকে অ্যাটাচ করে দিয়েছি, যেটা এই দুইটা স্ক্রু এর মাধ্যমে। এটা হচ্ছে সবগুলো মাদারবোর্ডের সাথে প্রোভাইডেড, তো একমাত্র স্ক্রু করা ছাড়া কোনো কাজ নেই। আর এই কেবলটা হচ্ছে যেটা আরওজি কেবল, তো এটা কানেক্ট হবে এটার সাথে, এই ওসি প্যানেলের সাথে, এবং এটা যাবে মাদারবোর্ডে কানেকশনের সাথে। তো মোটামুটি ভাবে এটা হচ্ছে প্রেপ ওয়ার্ক। এখন হচ্ছে লাগানোর সময় আমি বাকি কাজগুলো আমি বলছি, কিভাবে কি করতে হবে, কোথায় কানেকশন যখন দিব তখন তো, অর্থাৎ কেবলিং যখন করবো তখন তো সবাই দেখতেই পাবে। তো এখন চলে যায় হচ্ছে ওসি প্যানেল ইনস্টলেশনের কাজে। তো সব থেকে সহজ হবে যদি আমি ওসি প্যানেলটাকে আগের থেকেই কানেক্ট করে দিই কেবলগুলোর সাথে, অর্থাৎ এই কেবলের সাথে। এই সাইডটা, অর্থাৎ এই ছোট সাইডটা যাবে হচ্ছে ওসি প্যানেলে, এবং আরওজি এক্সটেনশন যেটা, অর্থাৎ আরওজি পোর্ট যেটা, এটা যাবে হচ্ছে মাদারবোর্ডে। তো আমি কানেক্ট করে দিচ্ছি। অ্যালাইন করাটাই এখানে জরুরি। আমি জাস্ট দেখে নিচ্ছি কোথায় অ্যালাইন করব। এখানে জাস্ট ফিল করার ব্যাপার যে অ্যালাইন করা হয়ে গেছে, এবং মোটামুটি যেটা লাগালাম হচ্ছে ওসি প্যানেলের কেবলটাকে। এখন এটা পাওয়ার আপ করবে হচ্ছে সেটা কেবল। তো আমি সেটা কেবলটাকেও এখানে কানেক্ট করে দিই, তাহলে মোটামুটি ভাবে কেবল করার কাজ শেষ হয়ে যাবে, এবং তখন ইনস্টল করতে অনেক সহজ হবে আশা করছি। তো এখন ইনস্টলেশনের কাজ শুরু হবে। 5.25 ইঞ্চ বেটার, প্রথমে আমি এই দুইটা কেবল, একটা সেইটা যেটা যাবে সরাসরি পাওয়ার সাপ্লাইয়ে, এবং আরওজি কানেক্ট যেটা যাবে মাদারবোর্ডে। আমি কেবলিং এর সময় সবগুলো দেখাবো, কিন্তু এখন আপাতত আমার কাজ হচ্ছে শুধুমাত্র এটাকে সুন্দর করে ইনস্টল করা, এবং সে সাথে খেয়াল রাখা যেন এটা আবার মাদারবোর্ডের উপরে পড়ে গিয়ে মাদারবোর্ডকে ধ্বংস করে না ফেলে। এই হচ্ছে ইনস্টলেশন। তো
আমি যেটা করব এখানে পাশে স্ক্রু করব, এখানে খুব সহজ, এটা দেখানোর আমার মনে হয় না প্রয়োজন আছে। এখানে আমি স্ক্রু করে দিব, এটা শুধুমাত্র একটাই কারণ, এমনি কিন্তু স্ক্রু করার কোনো প্রয়োজন নেই। এটা কিন্তু আমি যে লাগিয়ে দিলাম, এটার যে হট সোয়াপ, যে আমি এখন হট সোয়াপটাকে লাগিয়ে দিলাম, এরপরে কিন্তু এটা কোনোভাবে আর নড়বে না, কিন্তু তারপরে স্ক্রু করে দিলে এটা আরেকটু ভালো হবে। আবার নড়তেও পারে, কেননা হট সোয়াপ ঠিকমতো কাজ অনেক সময় নাও করতে পারে, যখন স্পেশালি যখন নাড়াচাড়া করা হয়, অর্থাৎ ডেলিভারির সময় এটা তো নিয়ে যেতে হবে অবশ্যই ইউজারের বাড়িতে, তো ওই সময় হোয়াটসঅ্যাপ ঠিক মতো কাজ না করতে পারে, যেন ভালোভাবে স্ক্রু করে দেয়, যেটা আমি ব্যাকগ্রাউন্ডে করবো। এটা খুবই সহজ, দুই পাশে আমি স্ক্রু করে দিব, আর কোনো এরপরে ইনস্টলেশন আর কোনো কাজ থাকবে না। এখন যেটা করতে হবে, প্রথমে যে এরিয়াতে আমার এই জায়গাটাই এফএসডি স্ক্রু করতে হবে। আর এখানে দেখা যাচ্ছে যে হট সোয়াপ হিসাবে যে স্ক্রুগুলো দেয়া থাকে, যেটা 3.5 ইঞ্চ হার্ড ড্রাইভ ইনস্টল করার জন্য, সেটা লাগানো আছে। তো এটা তো এখন এখানে কাজে আসবে না, এই জন্য এটাকে সিম্পলি চাপ দিয়ে, এখান থেকে, ঠিক আমি চাপটা দিয়েছি, এখান থেকে চাপ দিয়ে এগুলোকে খুলে ফেলতে হবে, তাহলেই এসএসডি ইনস্টল করা যাবে খুব সহজে। অর্থাৎ এই স্ক্রু হোলগুলো দিয়ে এসএসডি বসে যাবে। তো এইভাবে মোটামুটি ভাবে বের সাথে স্ক্রু করার কাজ শেষ হয়ে যাবে। এখন আসি একটা ইন্টারেস্টিং পার্টে, যেটা কঠিনও, আবার খুব ইন্টারেস্টিংও, আবার খুব মজাও, সবই একই সাথে একটাই প্যাকেজের মধ্যে। সেটা হচ্ছে সামনের দিকে কেবলিং করার কাজ। জানলে খুবই সহজ এবং খুব এনজয়েবল। তো আমি সবাইকে বলবো যে খুব স্পষ্টভাবে এই জিনিসগুলো দেখতে। আমি চেষ্টা করব একেবারে মানে প্রথমে বলে রাখি, অনেকগুলো কানেকশন এখানে আছে। এটা একটা সুবিধা আমার জন্য। কেন সুবিধা? কারণ হচ্ছে একসাথে আমি অনেকগুলো কাজ দেখাতে পারছি। এতে যেটা হবে যে যার যে কানেকশনটা দরকার সে বুঝে ফেলতে পারবে তার নিজের পিসিতে, যে এই কানেকশনটা এভাবেই লাগাতে হয়, এই জায়গাতেই লাগাতে হয়। তো এই পার্টিকুলার বিল্ডে অনেকগুলো কানেকশন লাগানোর সুযোগ আসছে। তো আমি একটা একটা করে শুরু করি, কারণ অনেকগুলো কাজ। প্রথমে হচ্ছে সিপিইউ আমি এখান থেকে বের করে রেখেছি, যেটা 8 পিন অক্সিলারি সিপিইউ পাওয়ার, যেটা পাওয়ার সাপ্লাই থেকে সরাসরি উপরে এসেছে, যেটা যাবে এই 8 পিনে। খুবই স্ট্রেট ফরওয়ার্ড। আমি যেটা করব, আমি খুব সিম্পলি এটাকে 8 পিনের সাথে কানেক্ট করে দেব, আর কোনো কাজ নেই। এই জায়গাটা হাত পড়ে গেছে, কিন্তু এখানে তো আর কিছু দেখানোর নেই, কারণ আপনাকে কানেক্ট করতে হবে 8 পিন কানেকশনটাকে, যেটা আপনার অলরেডি একটা কানেকশন হয়ে গেল। এরপরে আরেকটা জিনিস খুবই লক্ষ্য করার বিষয়, সেটা হচ্ছে আমি এখন যেটা করব, যে কাজগুলা, এখানে পাম্প থেকে তারগুলা বের হয়েছে। এটুকের বেশি আমি আর করতে পারছি না, এই কারণে যে আগের গুলোতে আমি খুব ভিতর থেকে নিতে পেরেছিলাম, কারণ তারগুলো তখন পাম্পের সাথে অ্যাটাচ থাকতো না। তাও আমি যেটা করেছি, যে সবই তো ব্ল্যাক এখানে, এই জন্য ব্ল্যাক মিলে যাবে মোটামুটি ভাবে, ভিতর থেকে আমি পিসিবির ভিতর থেকে নিয়ে নিয়েছি। এখন যেটা বিষয়, যেটা সবচেয়ে প্রথম আমি দিতে চাচ্ছি, এটার কারণ হচ্ছে এটাই প্রথম দেয়া উচিত, সেটা হচ্ছে এই পাম্পের যে আমি প্রথমে এই জন্য দেখিয়ে নিয়েছিলাম যে পাম্পের সাথে দুটা ফ্যান কানেকশন বের হয়েছে, যেটা পাম্পের সাথে এবার দেয়া, এবং সেটা একটা ফ্যান কানেকশনে রূপান্তরিত হবে, কনভার্ট হয়ে যাবে। এখন এইটাই হচ্ছে সেই কানেকশনটা, যেটা যাবে হচ্ছে দুইটার থেকে একটা হয়ে যাবে। এটা হচ্ছে সেই কানেকশনটা। এখানে মুস্তবিদ্যার বিষয় না, এখানে থ্রিপিন এই কানেকশনটাই হচ্ছে যেটা সিপিইউ ফ্যান কানেকশনে যাবে, কারণ এটা কিন্তু মেইন সিপিইউ ফ্যান, অর্থাৎ পাম্পের সাথে যেই কানেকশনটা ফ্যানের। আর পেছনে যখন আমি ফ্যান কানেকশন দিব, এই দুটা ফ্যানের উপরে যে দুটা ফ্যান আছে, এই দুটো ফ্যানের কানেকশন যখন আমি দিব, তখন এটা চালু হবে এবং পিডব্লিউ কন্ট্রোল হবে এই কানেকশনটার দ্বারা। তো আমি দিয়ে দিচ্ছি সিপিইউ ফ্যান কানেকশন। এই মাদারবোর্ড অনুযায়ী সিপিইউ ফ্যান কানেকশনটা হচ্ছে, আমি আরেকটু যদি জুম করে দেখাতে পারি, আমি আরো সবাই হয়তো বুঝতে সুবিধা হবে। এই মাদারবোর্ডের ক্ষেত্রে সিপিইউ ফ্যান কানেকশনটা হচ্ছে এইটা। সো খুব সিম্পলি, মুখস্থ বিদ্যার কোনো বিষয় না, আমি এখানে এটাকে দিয়ে দিলাম। এটা 3 পিন, সো এটা 3 পিন অ্যালাইন করে নিতে হবে এবং স্ট্রেট ফরওয়ার্ড এটা চলে যাবে। আপনার পাম্প এখন কানেক্ট হয়ে গেল মাদারবোর্ডের সাথে। আরেকটা কানেকশন যেটা আমি পিছের থেকে টেনে এনেছি, এটা অলরেডি দেখা যাচ্ছে উপর থেকে। আমি এটাকে ঢেকে ফেলবো, অসুবিধা নেই, এটা দেখা যাবে না ওই অবস্থা, আমি ঢেকে ফেলবো। কিন্তু আপাতত কাজ করার খাতিরে এরকম, আর ভালো করে দেখানোর খাতিরে এরকম করতে হচ্ছে। তো এটা হচ্ছে পেছনের যে রেয়ার ফ্যানটা, যেটা মেইন এক্সস্ট ফ্যান,
এটা আমি সিপিইউ অপশনাল ফ্যানে দিয়ে দেবো, এটা আলাদা কোনো কারণ নেই, কারণ এটা কনভিনিয়েন্ট। সামনের থেকে এখানে আসাটা সবচেয়ে সহজ। এখন পেছনের যে, না আগে আমি কানেক্ট করে নিই, এটা হচ্ছে 4 পিন। আমি জানি এখানে কেউ দেখতে পাচ্ছে না, কেননা ঢেকে গেছে, কিন্তু এখানে আসলে দেখার তেমন কোনো বিষয় নেই। ও সরি, আমি ভুল বলেছি, এক্সস্ট ফ্যানটাও আসলে 3 পিনের, তো এই জন্য আমি 4 পিন ভাবছিলাম। তো এক্সস্ট ফ্যানটা আমি এখন দিয়ে দিলাম। সিপিইউ অপশনাল ফ্যানে দুটো একই জিনিস। এখন যে ধারাবাহিকতায় কাজ করছে উপর থেকে নিচে পর্যন্ত আমি আসছি, তো সে অনুযায়ী এখন 24 পিনটাকে কানেক্ট করে দেওয়া যায়, যেটা বের হয়েছে নিচের থেকে বের হয়েছে, অর্থাৎ পাওয়ার সাপ্লাই থেকে এসেছে। এটাকে জাস্ট আমি এখন কানেক্ট করে দিব। এটা হচ্ছে সেই রেড এক্সটেনশন, তো এটাকে জাস্ট আমি কানেক্ট করে দিব, আর কোনো কাজ নেই। আর যদি আরেকটু ভালোভাবে দেখতে হয়, সবাইকে আমি বলবো যে আমার অন্যান্য বিলগুলো দেখলেও সেখানে হয়তো সিপিইউ পাম্প পড়ে যায়নি, হয়তো না, সিপিইউ পাম্প পড়ে যায়নি। এই সিপিইউ পাম্পটাকে এখান থেকে দিতে হয়েছে, যেটা সবাই দেখেছে। এক একটা সিপিইউ সিস্টেম এক এক রকম, ওই পাশ থেকে হয়তো দেয়া যেত, কিন্তু কনভিনিয়েন্ট হচ্ছে। আর কর্সার মোটামুটি ভাবে রেকমেন্ড করে এখান থেকে নিয়ে আসার জন্য, এই পার্টিকুলার সিপিইউ কুলারের জন্য। তো আমি সিপিইউ কুলারের কথা বলে ফেললাম 24 পিন লাগানোর সময়, এবং 24 পিন লাগানোর কাজ শেষ। এরপরে আরেকটা ফ্যান কানেকশন, যেটা সামনের ফ্যান কানেকশন, সামনের যে কোনো একটা ফ্যান কানেকশন। তো এই ফ্যান কানেকশনটাকে আমি এইখানেই এক জায়গায় দিয়ে দিব, যাতে কোনো তেমন একটা দেখা না যায়, দেখতেও খারাপ হবে না, এই জন্য আমি দিয়ে দিব। আমি ফ্যান কানেকশন আসলে খুঁজছি, এখানে একটা ফ্যান কানেকশন আছে এবং আমি সেটাকে পেয়েও গিয়েছি। যেটা হবে, আমি ভিতর থেকে একটা ফ্যান কানেকশন নিয়ে, এটাও 3 পিন, এটা হচ্ছে সামনের, ভিতর থেকে নিয়ে এই নিচের যে পোর্টটা, এই পোর্টটাতে, অর্থাৎ এখানে একটা ফ্যান কানেকশন আছে, এখানে একটা ফ্যান কানেকশন আছে। আমি ক্যামেরায় দেখার চেষ্টা করছি, আমি কি দেখাতে পারছি নাকি, যেটা আসলে পড়ে গেছে এই পাম্পের পেছনে, ঠিক এই জায়গাটায়। এটা জাস্ট সিম্পল, এখানে ঠিক আগের ফ্যানগুলোর মতন 3 পিন কানেকশনটাকে আমি দিয়ে দিব। এতে কি হবে, সামনের যে একটা ফ্যান সেটা পাওয়ার অফ হবে এবং সেই সাথে পিডব্লিউএম কন্ট্রোল হবে। তো এরপরে একটা আসার আগে একটা জিনিস আমাকে করে নিতে হবে, সেটা হচ্ছে সেইটা কানেকশন। আমি একটু দেখাই। এই বেটা ছিল হচ্ছে নিচের দিকে, এখানটায় ছিল। এখান থেকে খুলে আমি বেটাকে এখানে দিয়েছি। এটার অবভিয়াসলি রিজন আছে, তো এসব রিজন আমি পরে আসবো। তো আরেকটা, এটা অন্যতম রিজন হচ্ছে, এই পার্টিকুলার বেটা শুধুমাত্র এই তিনটা, এখানে 3টা হার্ড ড্রাইভ দেওয়া যাবে বা এসএসডি দেওয়া যাবে, 3.5 বা 2.5 ইঞ্চ। এখন এই বেটার মধ্যে অলরেডি সেইটা পাওয়ার কানেক্ট করা আছে, শুধুমাত্র আমাকে এসএসডিটা এখানে অ্যাপ্লাই করতে হবে, এবং সাথে সাথে এইখান থেকে যে অ্যাডাপ্টারটা দেওয়া আছে, ওখান থেকে বের হয়েছে এই তারটা, অর্থাৎ এই সেটা কেবলটা, এটাকে তখন আমার মাদারবোর্ডের সেটা কানেকশনের সাথে দিয়ে দিতে হবে। অনেক সহজ এই জিনিসটা, এই কেসের কারণে। তো আমি যেটা করছি এখন, এখানে জাস্ট আমি দিয়ে দিচ্ছি। আমি বোঝার চেষ্টা করছি এটা কি ঠিক মতো লেগেছে নাকি। এই এবার লেগে গেছে, এবং এই মোটামুটি ভাবে এতই সহজ। তো সহজ কাজটা যখন শেষ, তখন আমি এখন যেটা করব, একই সাথে সেইটার যে কানেকশনটা সিমাল টেস্ট করছি, আমি কাট করছি না, আমি জানি না এডিটের সময় কাট হবে নাকি। তো এটা হচ্ছে সেটা। তো 1-2 কথা আমি বলেছিলাম, এই ক্ষেত্রে মাদারবোর্ডে এটা হচ্ছে 1, তো সিস্টেম ড্রাইভ যেটা, সেটা 1-এই যাবে। আমি তাই করছি, যেটা যেখানে যাওয়া উচিত আমি 1-এ দিয়ে দিচ্ছি। এরপরে ড্রাইভগুলো অর্ডার না মেনটেন করলেও চলবে। তো এভাবে সেটা কানেকশন হয়ে গেল, এবং সেটা পাওয়ার অফ হবে। এখন এটার কাজও শেষ। এবার আসি আরেকটু ডিপে। তার আগে, ডিপে আসার আগে আমি কিছু জিনিস একটু দেখে নিই। এখান থেকে অনেকগুলো তার ঝুলছে বানরের মতো। এটার কারণ হচ্ছে,
এই যে এই তারগুলো যে ঝুলছে এগুলো হচ্ছে গ্রাফিক্স কার্ডে যাবে। আমি আগে থেকে এনে রেখেছি শুধুমাত্র কনভিনিয়েন্সের জন্য। এরপর এগুলো যাবে একটা একটা করে। তো এটার কাজ এখন না। তো উপরের কানেকশন গুলো দেওয়ার পরে একমাত্র এখন কানেকশন থেকে যাবে নিচের গুলো। তো এর মধ্যে সবচেয়ে প্রথমটাই যখন হচ্ছে আয়োর কাজ, অর্থাৎ পাওয়ার এলইডি, তারপর রিসেট এলইডি ইত্যাদি আমি এটা দেখাচ্ছি, যেটা কিউ কানেক্টরের সাথে অলরেডি আমি কানেক্ট করে দিয়েছি। এটা আমার X99 প্রজেক্টে আমি একটা একটা করে দেখিয়েছিলাম, সেজন্য আমি তেমন একটা সময় নষ্ট করছি না। আমি জাস্ট এখানে বলে দিচ্ছি যে এখানে যেটা করেছি যে কিউ কানেক্টরটা মাদারবোর্ডের মধ্যে পাওয়া যাবে, এটা যে কোনো মাদারবোর্ডের সাথে পাওয়া যাবে, এছাড়া অন্য কোনো মাদারবোর্ড প্রোভাইডেড হয় প্রোভাইড করে না। তো এখানে একটা আসুসের সুপেরিয়রিটি যেটা সেটা প্রমাণ হচ্ছে। এখানে যেটা আমি করেছি যে পাওয়ার এলইডি মাইনাস, পাওয়ার এলইডি প্লাস, যেটা দিয়েছি পিএলইডি, এখানে লেখা আছে পিএলইডি তে। এরপরে এই পাশে আর কোনো কানেকশন নেই। পেছনের দিকে এইচডিডি এলইডি যেটা আমি করেছি খুবই স্ট্রেট ফরওয়ার্ড। এইচডিডি এলইডি গিয়েছে হচ্ছে এইচডিডি এলইডির ভিতরে, পাওয়ার সুইচ গিয়েছে পাওয়ার গ্রাউন্ডের ভিতরে। অন্য জায়গায় পাওয়ার সুইচে লেখা থাকে, আমি জানি না র্যাম্পেজ 5 এক্সট্রিমে পাওয়ার গ্রাউন্ড লেখা। তো পাওয়ার গ্রাউন্ডে পাওয়ার সুইচ যাবে এবং রিসেট সুইচ যাবে রিসেট গ্রাউন্ডে। তো পাওয়ার যাবে পিডব্লিউআর এ আর রিসেট যাচ্ছে রিসেটে। খুবই স্ট্রেট ফরওয়ার্ড। এখন আমি যেটা করব তার চেয়ে স্ট্রেট ফরওয়ার্ড হচ্ছে এটাকে মাদারবোর্ডের সাথে কানেক্ট করা। এখানে যে পোর্টটা শুধুমাত্র অ্যালাইন করার এই বিষয়, আর কোনো বিষয় নেই। অ্যালাইন করে নিয়ে জাস্ট এখানে কানেক্ট করে দিতে হবে। আপনার এখন পিসি সাথে সাথে চলবে। অনেক সময় দেখা যায়, একটু আমি বলে দিচ্ছি, অনেক সময় দেখা যায় এটা কিউ কানেক্টরের প্রবলেম না, এটা কোনো প্রবলেমও না। অনেক সময় দেখা যায় যে, আমি আবার একটু বের করে নিই, এই কথাটা খুব ইম্পর্টেন্ট, আমি আগে কখনো এই কথাটা মেনশন করিনি। অনেক সময় দেখা যায় যে কেসিং এর সাথে যে প্রোভাইডেড এই যে এই পোর্টগুলো, পাওয়ার সুইচ, এইচডিডি এলইডি, এগুলো সামনের দিকে লেখা এইচডিডি এলইডি, কিন্তু অনেক সময় এটা এভাবে দিলে কাজ করে না। আমি বলে দিচ্ছি অনেক সময় করে না। তো সে সময় জাস্ট সিস্টেম হচ্ছে যদি না করে, যদি পিসি না চালু হয়, এটা অর্থ এটা না যে তার মানে পিসি নষ্ট হয়ে গেছে। সাথে সাথে যেটা আপনারা করতে পারেন, যে পাওয়ার সুইচ আছে, পাওয়ার সুইচটাকে এভাবে উল্টো করে দিয়ে দিতে পারেন। এটা আসলে কেস ম্যানুফ্যাকচারাররা এভাবে অনেক সময় তৈরি করে ফেলে। তো সামনের দিকে পাওয়ার সুইচ লেখা থাকে কিন্তু পিসি চালু হয় না, তখন উল্টায় দিলে চালু হয়ে যায়। কারণ উল্টা দিয়েই করার কথা ছিল, কিন্তু লেখাটা দেওয়া হচ্ছে এই সাইডে। তো এই কারণে আমি বলে দিলে অনেক সময় এটা হয় না। তো তবে আমি রেকমেন্ড করবো সবচেয়ে প্রথমে যেখানে লেখা আছে সেটাকে উপরে রাখতে। তো যাই হোক, এখন আমি আবারও দিয়ে দিচ্ছি 1, অর্থাৎ আমি বলতে চাচ্ছিলাম 1, কারণ প্রথমটা দিয়েছি। এরপরে সামনে আমি একটা কাজ করলাম, যেটা হচ্ছে আরওজি প্যানেল। এটা হচ্ছে আরওজি কানেক্ট কেবল। এখন আমাকে যেটা করতে হবে, আরওজি কানেক্ট কেবলকে এইখানে আরওজি কানেক্ট এক্সটেনশন পোর্টটা যেটা, এই পোর্টের মধ্যে দিয়ে দিতে হবে। তো এই মোটামুটি ভাবে আরওজি ওসি প্যানেল কানেক্ট হয়ে গেল। এখন এটা হচ্ছে আমার ক্লক যেটা, তো একদিক দিয়ে সরি, কারণ ক্লক তো বাজবেই ক্লকের সময়। এরপরে ইউএসবি পোর্ট। আনফরচুনেটলি আমাদের এই র্যাম্পেজ 5 এক্সট্রিম বোর্ডে ইউএসবি পোর্ট হচ্ছে দুইটাই। একটা হচ্ছে এটা, যেটা আলাদাভাবে ইউএসবি পোর্ট দেওয়ার জন্যই দেয়া আছে, এবং একটা হচ্ছে এইখানে, অর্থাৎ আরওজি কানেক্টের সাথে ইউএসবি, কিন্তু আরওজি কানেক্ট কিন্তু একটা হচ্ছে ইউএসবি এক সাইডে এবং এক সাইডে আরো কিছু পিন, এই মিলিয়ে হচ্ছে আরওজি কানেক্ট। তো আমি বলে নিলাম, তারপর আরো ভালোভাবে জানতে হলে আমার ওভারভিউ ভিডিওগুলো দেখলে আরো সহজ হবে। তো আমি এখন ইউএসবি পোর্টটাকে দিয়ে দিচ্ছি, ফ্রন্ট ইউএসবি যেটা কেসিং এর, সেটা চালু হয়, আমি এটা দিয়ে দিলাম ইউএসবি পোর্টের সাথে। খুবই স্ট্রেট ফরওয়ার্ড, আসলে খালি জানতে হবে, আর কোনো কাজ নেই এখানে, বাহাদুরি করার কোনো বিষয় নেই। অনেকে করে আমি জানি, তো বাহাদুরি করার বিষয় নেই। তো এই হচ্ছে ইউএসবি চলে গেল ইউএসবি পোর্টে। এখন ফ্রন্ট ইউএসবি ইউজার ব্যবহার করতে পারবে, এবং ইউজার যাতে ব্যবহার করতে পারে এই জন্য এখন দিয়ে দিচ্ছি, নিচের থেকে দিয়ে দিচ্ছি, উপরে যাতে বেশি ক্রাউডেড না হয়, দেখতে বেশি খারাপ না লাগে, এই জন্য
আমি নিচের দিকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। পরে ইউজার যদি চায় চেঞ্জ করে ফেলতে পারে। সেটা হচ্ছে USB 3.0 যে কানেকশনটা, এটা হচ্ছে আমি দিব এখান থেকে, অর্থাৎ এই কেসিং এর সামনে যে ইউএসবি পোর্ট সেটা, এটা ঘট করে একটা শব্দ হয়। তো এই হচ্ছে অডিও কানেকশন, ফ্রন্ট অডিও, যেটা সামনের দিকে যে অডিও পোর্ট গুলো থাকে এবং মাইক্রোফোন জ্যাক থাকে, এটা দেওয়ার সাথে সাথে এটা ইউজার এখন সামনের এই ফ্রন্ট অডিওটা ইউজ করতে পারবে, ফ্রন্ট অডিও জ্যাকটা ইউজ করতে পারবে। তো এই হচ্ছে বলার আগে আমি বোধহয় পারফেক্ট হবে আমি যদি একটু জুম আউট করে দিই, তা দেখতে সুন্দর লাগবে। একটু সময় লাগে সব কাজগুলোতে, কিন্তু দেখতে সুন্দর হয়। তো এই হচ্ছে মোটামুটি ভাবে ফ্রন্টের যা যা কানেকশন লাগতে পারে সবগুলো কানেকশন। ফ্রন্টে আর কোনো কানেকশন নেই, আমি এটা বলে দিতে চাচ্ছি। শুধুমাত্র একটা কানেকশন বাকি আছে, যেটা এখনই আমি এই চান্সেই দেখিয়ে দিই। একটা কানেকশন বাকি আছে আমার, এখনই মনে আসলো, যেন ও বললাম একটা, ওতে সবাই বুঝে নেবে যে অর্থাৎ একটা কানেকশন বাকি আছে। তো এই কানেকশনটা হচ্ছে ওসি প্যানেল থেকে তো একটা পাওয়ার কানেকশন, যেটা সেটা পাওয়ার কানেকশন বের হয়েছে, যেটা সবাই দেখেছে যে আমি দুটা কেবল কানেক্ট করেছি। একটা হচ্ছে সেইটা কেবল, আর একটা হচ্ছে যেটা নিচে সবাইকে দেখালাম যে আরজি কানেক্ট কেবল। তো এখন যেটা করতে হবে, সেটা কেবলটাকে পাওয়ার সাপ্লাইয়ের সাথে দিতে হবে, নাহলে তো পাওয়ার আপ হবে না, স্বাভাবিক ব্যাপার। যেটা আমি অলরেডি এটা টেনে এনেছি উপর থেকে, আমি জাস্ট এটাকে কানেক্ট করে দিব। আমার মাথায় কি ঢেকে যাচ্ছে নাকি আমাকে দেখতে হবে বারবার। আমি জাস্ট এটাকে কানেক্ট করে দিব এখানে একটা স্লটে। আমি না দেখেই কাজ করছি, এটা কোনো বাহাদুরি না, কারণ আমার এই পাওয়ার সাপ্লাইয়ের উপরে একবার কাজ হয়ে গেছে, যেন মোটামুটি ভাবে জানি, তারপরেও লাগাতে পারছি না, কারণ অনেক চিপা একটা জায়গায়, বাংলা ভাষায় বললাম। এই এখন এর মাধ্যমে এইবার যেটা বলা যায়, ফাইনালি সামনের দিকে ফ্রন্টে আর কোনো অ্যাবসলিউটলি আর একটাও কানেকশন বাকি নেই, সমস্ত ফ্যান কানেকশন দিয়ে দেওয়া হয়েছে সামনের 3টা। তো এই হচ্ছে মোটামুটি ভাবে ফ্রন্টের যে কেবলগুলা, যেটা সবগুলো ক্যামেরার সামনে আসলে আশা করি আপনারা এখন এটা নিয়ে নিজেরাই বাহাদুরি করতে পারবেন। তো এখন গ্রাফিক্স কার্ডের কাজ শুরু হবে। তো এখন হচ্ছে লাইট লাগানোর কাজ। ডবল সাইডেড বন্ডিং টেপ, টু সাইডেড বন্ডিং টেপ, ডবল সাইডেড বন্ডিং টেপ যাই বলেন না কেন, এইটা গাড়ির খুচরা যন্ত্রাংশর যে দোকানগুলোতে সেগুলোতে পাওয়া যায়, খুবই হ্যান্ডি একটা জিনিস। এই যে বিদেশ থেকে এইসব স্টিকগুলো যে নিয়ে আসা হয়, এগুলো এত বেশি স্টিকি হয় না, সে যত ভালো কোম্পানি হোক না কেন। তো আমি বলবো যে যখন কাজ করতে হবে এইসব জিনিস সাথে নিয়ে রাখাটা ভালো। এখন যেটা হবে যে আমি জাস্ট এই স্টিকি টেপটাকে লাগিয়ে দিয়েছি হচ্ছে স্ট্রিপের সাথে। স্ট্রিপের আঠাটা আমি ব্যবহার করছি না, বরং এই আঠা আরো বেশি ভালো হবে। আমি একটু উঁচু করে নেই যাতে দেখাতে আমার সুবিধা হয়। স্টেপ বাই স্টেপ গাইডেন্স হিসাবে আমি এই কাজটা করছি। অলরেডি তো আমি ভিতরে যে কানেকশনগুলো ভিতরে দিয়ে দিয়েছি, যেটা আমি আগের বলেছিলাম দেখাবো, এই যে কানেকশনগুলো এগুলো দিয়ে দিয়েছি। এখন খালি স্ট্রিপটাকে আমি ডিজায়ার যে জায়গাটা আমি চাচ্ছি সেই জায়গাটাতে দিয়ে দিব। তার আগে একটু দেখে নিই এটা কি দেখা যাচ্ছে নাকি। ইয়েস, দেখা যাচ্ছে। এবং আমি এখন জাস্ট এটাকে কানেক্ট করে দিব। আর ব্ল্যাকের সাথে ব্ল্যাক মিলে যাবে। খুবই হ্যাভি গ্লু এগুলো, এই ডাবল সাইডেড বন্ডিং টেপ। এগুলো গাড়ির জিনিসপত্র, গাড়ির যে প্লাস্টিকের যেসব জিনিসপত্র আছে সেগুলো লাগানোর কাজে ইউজ হয়। তো এই মোটামুটি ভাবে স্ট্রিপের কাজও শেষ। স্ট্রিপের কানেকশন যখন দিব তখন আমি কাজগুলা বাকিটা দেখাবো। তো এই হচ্ছে গ্রাফিক্স কার্ড ইনস্টলেশনের কাজ, যেটা ব্যাকগ্রাউন্ডে করলাম কিছু সময় বাঁচানোর জন্য। সাথে সাথে একটা জিনিস আমি বলে রাখি যে ইভেন আমি প্রথমে চিন্তা করিনি আসলে
এই একটা জিনিস কর্সেয়ার প্রোভাইড করেছে তাদের কেসিং এর সাথে। আমি প্রথমে বুঝতে পারছিলাম না যে এরকম একটা ক্রস, এই ধরনের একটা স্ক্রুড্রাইভার প্রোভাইড করার কারণটা কি। এখন বুঝলাম, কারণ এই পর্যন্ত হাত যাবে না, কোনোভাবে থাম্ব স্ক্রু এখানে লাগানো সম্ভব না যতক্ষণ পর্যন্ত এইটা দিয়ে টাইট না করা হবে। তাও আবার এখানে একটা স্ক্রু আমি লাগাতে পেরেছি, বটমের যে স্ক্রুটা সেটা আমার লাগানো কোনোভাবে সম্ভব হয়নি। আরো এই গ্রাফিক্স কার্ডের এই সাইডে দুইটা জায়গা বড় হওয়ার কারণে আরো বেশি প্রবলেমের সৃষ্টি করেছে। তো মোটামুটি তারপরে এটা লাগাতে পেরেছি, আর থাম্ব স্ক্রুগুলো লাগাতে পেরেছি। এটা ইউজ করে, এটা অত্যন্ত খারাপ একটা জিনিস, যে জিনিস একটা কেসিং এ যখনই ম্যানুয়াল পড়তে হবে, একটা কেসিং ইনস্টলেশনের সময় বুঝতে হবে সেটা বাজে কেসিং। কেসিং হবে হচ্ছে সবচাইতে সহজ, কারণ কেসিং এ পুরো কাজটা কেসিং এর মাধ্যমেই হচ্ছে এবং কেসিং এর ভেতরেই হচ্ছে। কেসিং হতে হবে হচ্ছে সবচেয়ে সহজ, নট কমপ্লিকেটেড, কারণ অলরেডি কমপ্লিকেশন করার জন্য আরো অনেক কম্পোনেন্ট আমাদের কাছে আছে। কিন্তু কেসিং কখনো কমপ্লিকেশন এটা এক্সপেক্ট করা যায় না। তো আনএক্সপেক্টেড একটা জিনিস 900D এর থেকে এত দামি একটা কেস, এত দামি কেস কিন্তু বলে লাভ নেই। এটা একটা ডিজাইন ফ্ল, আমি বলবো, কেউ মানুক আর না মানুক, এটা একটা বিশাল ডিজাইন ফ্ল। এখানে গ্রাফিক্স কার্ডের থাম্ব স্ক্রু লাগানোর জায়গাটা শুধুমাত্র এখানে এই ধরনের একটা বিট, আমি আবার একটু দেখিয়ে দিই, এখানে এত মোটা তাজা একটা বিট হওয়ার কারণে এই পর্যন্ত আঙ্গুল পৌঁছানো এবং সেখানে গিয়ে লাগানো, আর স্পেশালি এইখানে আরেকটা আছে যেখানে আঙ্গুল দিয়ে লাগানো একদম ভার্চুয়ালি ইম্পসিবল। তো বাকি আপনারা শেয়ার করবেন আমার সাইটে, কেউ যদি এই প্রবলেমে পড়ে থাকেন, কারো যদি এই কেসিং থাকে এবং বিল করার সময় প্রবলেমে পড়ে থাকেন, এবং কিভাবে কেউ কি সলভ করেছেন এবং কিভাবে সলভ করেছেন এই জিনিসগুলো বলতে পারেন। আমি যেটা করেছি, একটা করে স্ক্রু লাগিয়ে দিয়েছি, যেটাকে সিকিউর হয়ে গেছে। এতে সিকিউরিটি নিয়ে কোনো প্রবলেম নেই, গ্রাফিক্স কার্ড পুরোপুরিভাবে ফিট। কিন্তু এরকম একটা হ্যাসল, যেটা সবচাইতে সহজ কাজ হওয়ার কথা ছিল, অর্থাৎ গ্রাফিক্স কার্ড ইনস্টলেশন হচ্ছে দুনিয়ার সবচাইতে সহজ কাজ, সেটা সবচাইতে কমপ্লিকেশন হয়ে গেল শুধুমাত্র একটা ডিজাইন ফ্ল এর কারণে এই গ্রাফিক্স কার্ডের ক্ষেত্রে। তো এখন যেটা করব, এই জিনিসটা লাগাবো, যেটা হচ্ছে এফএলআই ব্রিজ, ROG এফএলআই ব্রিজ। তো আবার এই ডিজাইনের কারণে ROG, আমি যেটা এখন খেয়াল করছি, ROG এর লোগোটা অনেকখানি ঢেকে যাবে এই ডিজাইনের কারণে, যেটা আগে বোঝা যায়নি। আসলে একটা জিনিস নিয়ে কাজ করলে তখনই বোঝা যায় যে ফ্লস গুলো কোথায় আছে। তো এই হচ্ছে এফএলআই ব্রিজ মোটামুটি ভাবে। গ্রাফিক্সের 8 ফিট পাওয়ার কানেকশন দিয়ে দিব, এবং যত তাড়াতাড়ি সম্ভব আমি পেছনে কেবল ম্যানেজমেন্ট যা করার দরকার, যতটুকু করার দরকার, আর পেছনে যে কানেকশন গুলো বাকি আছে সেগুলো দিতে চলে যেতে যাচ্ছি। তাহলে এই হচ্ছে মোটামুটি ভাবে সামনের দিকের যে কেবলিং গুলো। এখন আমি খুবই তাড়াতাড়ি পিছনের দিকে চলে যেতে যাচ্ছি কাজগুলোকে ফাইনালাইজ করার জন্য। এখন যে জিনিসটা বাকি আছে সেটা হচ্ছে পেছনের দিকে যেসব কানেকশন গুলো এখনো দেওয়া হয়নি সেই কানেকশন গুলো দিয়ে দেওয়া। এখানে কেবল ম্যানেজমেন্ট করার যে বিষয়গুলো সেগুলো মোটামুটি ভাবে ইনক্লুডেড। এটাকে আমি যে কেবল টাইজই বলি, এক ধরনের প্লাস্টিক বেস। তো এগুলো দেওয়ার কারণে ইজিলি খুব সহজেই কভার করা গেছে, তেমন একটা কেবল টাইজ না দিয়ে। আমি বেশিরভাগ সময় কেবল টাইজ এজন্য দিতে পারি না, ইউজার অনেক সময় মডিফিকেশন করতে পারে, কেবল টাইজ গুলো তখন কাটতে হতে পারে, বা এত কমপ্লিকেটেড করে যদি আমি কেবল ম্যানেজমেন্ট করে দিই তখন কেবল গুলো খুঁজে পেতে অনেক সময় লাগবে। আর সবচেয়ে বড় পেছনের দিকে তো আর খোলার প্রয়োজন হবে না, আর এখানে 1 ইঞ্চি উপরে জায়গা দেওয়া আছে কেবল ম্যানেজমেন্ট করার জন্য। তো আমি কেবল ম্যানেজমেন্ট মোটামুটি এটাই, কিন্তু আমি টাইপ করেছি শুধুমাত্র এই একটা জায়গায়, শুধুমাত্র টাইপ করার জন্য। এই দুইটা কানেকশন, যেটা আমি আগের পাম্প বললাম, এটা এসেছে দুটো 140mm ফ্যান থেকে, যেটা রেডিয়েটর থেকে এসেছে। আর পাম্প থেকে এসেছে এই দুইটা কানেকশন, যেটা হচ্ছে আগে ওয়াই কেবল হিসাবে আসতো, এখন এটা ওয়াই কেবল হিসাবেই আসে, কিন্তু সরাসরি পাম্প থেকে চলে আসে, যেটা আমি প্রথমেই দেখিয়েছিলাম। জাস্ট আমি এটাকে কানেক্ট করে দিব, কোনো রাইট অর্ডার নেই, যেখান থেকে কানেক্ট করা হবে সেখান থেকে কানেক্ট হয়ে যাবে এবং একইভাবে অপারেশন করবে। দুটো সেম জিনিস, কারণ দুটাই পাম্প থেকে এসেছে। এবং সামনের দিকে যখন আমি কেবলিং করছিলাম তখন সবাই দেখেছে যে সামনের দিকে আমি অলরেডি সিপিইউ ফ্যান কানেকশনের মধ্যে 3 পিন কানেকশনটাকে দিয়ে দিয়েছি। এখন পাম্পের পাওয়ার দেওয়ার কাজ। এটা হচ্ছে পাম্পের সেই সেটা কেবল, যেটা অনেকবার আমি দেখিয়েছি।
ইচ্ছা করে দেখেছি যাতে সবাই দেখতে পায় পাম্পের এই কাজটা খুবই ইম্পর্টেন্ট। এটা সেটা কানেকশন, এটাকে জাস্ট এইখানে যে সেটা কানেকশন আছে এটার সাথে দিয়ে দেবো। আমি যে কোনো একটা সাথে দিতে পারি, যেমন এটা বোধহয় কনভিনিয়েন্ট হবে। পাম্প এখন সিকিউর হয়ে গেল পাওয়ারের সাথে। আর আরেকটা কানেকশন যেটা এখানে যেটা দেখা যাচ্ছে, এটা কানেকশন, এটা একটা সেটা কানেকশন। আমি যেটা বলেছিলাম যে এখানে 3টা হার্ড ড্রাইভ যেটা অলরেডি বে দেওয়া আছে, এখানে দেখা যাচ্ছে আমি অলরেডি এইখানটায় এসএসডি দিয়ে দিয়েছি। তো এসএসডির অর্থাৎ হার্ড ড্রাইভের যে সেটা কানেকশন সেটা মাদারবোর্ডের সাথে অলরেডি কানেক্টেড আছে, সবাই দেখেছে। খালি পাওয়ার আপ করা হয়নি। পাওয়ার আপ করার জন্য আমাকে এখন এই কেবলটাকে সেটা কেবলের সাথে দিয়ে দিতে হবে, বাস, আর কোনো কাজ নেই। তো একটা কনভিনিয়েন্ট লোকেশনে অলরেডি সেটা কেবল আছে এই জায়গাটায়, আমি জাস্ট এখানে এটা কানেক্ট করে দেব। এই মোটামুটি এইখানে আরেকটা কানেকশন হয়ে গেল। এবং একটু নিচে আসি আমি, সেকি ক্যামেরার জন্য সরি, কিন্তু নিচে আসতেই হবে কারণ এই কানেকশনটা দেখানোর জন্য। এখানে একটা কানেকশন আছে সাদা রঙের দেখা যাচ্ছে, এটাই হচ্ছে লাইটের কানেকশন। আমি যে সামনে একটা লাইট দিয়েছিলাম, যেটা সবাই দেখেছে যে সামনে একটা লাইট দিয়েছি, ওইটার কানেকশন, যেটা আমি এখানে একটা মলেক্স কানেকশন অলরেডি বের করে রেখেছি, এই মলেক্স কানেকশনের সাথে দিয়ে দিব। এইভাবে এখন মোটামুটি ভাবে যে লাইটটা আছে, এলইডি লাইটটা আছে, সেটা এখন পাওয়ার আপ হলো। তো এই মোটামুটি ভাবে কেবল ম্যানেজমেন্ট। আর নিচে আমার কিছুই করার দরকার নেই, কারণ সামনে থেকে কোনো প্রভাব পড়বে না, আমি প্রমিস করছি। তো এখানে এভাবেই থাকবে এবং এটা সহজ হবে, এরপরে মডিফিকেশন করা আরো সহজ হবে। আর এই সাইডে খোলার কারো কোনো প্রয়োজন হবে না। সো এখানে মোটামুটি ভাবে কেবল ম্যানেজমেন্টের কোনো প্রয়োজন নেই। যেমন কিছু কিছু ডিজাইন ফ্ল অবশ্যই আছে এই কেসের, ওরকমই ভালো অনেক দিকও আছে এই কেসে। তার মধ্যে একটা হচ্ছে ঠিক এনজিএক্সটির মতো, যেটা কেবল ম্যানেজমেন্ট একদম সহজ, যেটা বাচ্চারাও করতে পারবে। তো এটার কাজ মোটামুটি শেষ, তো আমি এজন্য এটাকে লাগিয়ে দিচ্ছি। এ হচ্ছে নিচের দিকটা পরিয়ে দিলাম। ফাইনালি এখন যেটা করব সেটা হচ্ছে পেছনের যে কভারটা সেটা পরিয়ে দিব এবং হোপ করবো যেটা লেগে যায় যাতে আপনা আপনি। এই হচ্ছে মোটামুটি ভাবে সামনের কভার। এখন যেটা একমাত্র কাজ টেস্ট করা, যদি বায়াস পর্যন্ত যায় তাহলে আমাদের এই বিল পুরোপুরিভাবে সাকসেসফুল এবং তারপরে ওএস এর ব্যাপার আসবে, কিন্তু এখন টার্গেট হচ্ছে বায়াস। তো এই ছিল আজকে আমাদের প্রজেক্ট আরওজি বিল্ড। আমি এরপরে এই প্রজেক্টের উপরে অর্থাৎ প্রজেক্ট আরওজির উপরে একটা বেঞ্চমার্ক অবশ্যই পাবলিশ করব, সেই সাথে পুরোপুরিভাবে পুরো বিল্ডটাকে আবার সুন্দর করে দেখাবো একটি আলাদা ভিডিওর মাধ্যমে। এটাই করে এসেছি আমি এই পর্যন্ত, তো এটা একটা সেপারেট ভিডিও হবে। তো আজকে বিল্ড ছিল, আপনারা অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগলো আপনাদের আজকের এই প্রজেক্ট আরওজি বিল্ড, এবং কিছু কি আপনারা শিখতে পেরেছেন নাকি, এবং কিভাবে দেখলে আপনারা আরো আনন্দ বোধ করবেন অথবা আপনাদের আরো হেল্প হবে। এই জিনিসগুলো যদি আপনারা আমাকে জানান, তো আমি এর পরের বিল ভিডিওগুলোতে অবশ্যই সেগুলোকে কভার করার চেষ্টা করব। তো সবাই অবশ্যই কমেন্ট করবেন, এবং যদি আরো কিছু জানতে হয় এই বিল সম্পর্কে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমার সাইটগুলো আপনাদের জানাই আছে, আমার ফেসবুক পেজকে আপনারা লাইক করবেন এবং সেই সাথে শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে, এই সাইটের উদ্দেশ্য সম্পর্কে সবাইকে জানিয়ে দিবেন, এবং সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে মানুষকে উদ্বুদ্ধ করবেন সাবস্ক্রাইব করার জন্য। কেননা আমি শুধুমাত্র এজন্য এই কাজগুলো করছি যাতে আপনাদের হেল্প হয় এবং একটা টেক সচেতনতা সৃষ্টি করাই হচ্ছে আমার মুখ্য উদ্দেশ্য এই ক্ষেত্রে। আর আশা করব যে আপনারা আপনাদের নিজের কম্পিউটার নিজেরাই বিল করতে পারবেন, এটার বেনিফিট সম্পর্কে তো আমি অনেকবার বলেছি। তো এই মোটামুটি ভাবে আমাদের আজকের এই ভিডিও, এবং সবাই ভালো থাকবেন। আবারও বলে দিচ্ছি, লাইক করবেন আমার ফেসবুক পেজকে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটিকে। সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। গুড বাই।